গত ক্লাসে আমরা নিউটনের উপপাদ্য ও সিন্থেটিক ভাগের সাহায্যে কীভাবে ম্যাথ করতে হয় সেটা শিখেছিলাম। আজকের ক্লাসে নিউটনের উপপাদ্য ও সিন্থেটিক ভাগের আরও কিছু ম্যাথ করে আমরা এটা টপিকটা ক্লিয়ার করে নিব, তাহলে আমাদের কাছে খুবই সহজ লাগবে। দেখো এক্সাম্পল 11 কি বলছে, x³ + 3x + 9 = 0 সমীকরণ হতে x3 মানে S3 ও S9 নির্ণয় করো সিন্থেটিক ভাগের সাহায্যে। এটা সিন্থেটিক ভাগের সাহায্যে আমরা দেখাবো। আমরা বলেছিলাম সিন্থেটিক ভাগের সাহায্যে প্রথমে আমরা f ধরি, f of x = যে সমীকরণটা দেওয়া থাকবে সেটা ধরে নিব। তারপরে আমরা x এর মানে x এর সাহায্যে অন্তরীকরণ করব, তাহলে f'(x) মানটা বের করব। তাহলে এখানে কি আসতেছে 3x² + 3, ঠিক আছে। কিন্তু এখানে দেখো 3x² + 3, এখানে যে আমাদের সমীকরণটা আছে, সমীকরণে আমার যে পদগুলো আছে, দেখো আমরা যদি সমীকরণটা যদি আমরা ভাঙিয়ে লিখি, মানে x³ মানে সাধারণ আকারে লিখি +0x² + 3x + 9, এটা হচ্ছে কিন্তু সমীকরণের সাধারণ আকার। তাহলে প্রথম পদের সহগ হচ্ছে 1, দ্বিতীয় পদের সহগ হচ্ছে 0, তৃতীয় পদের সহগ হচ্ছে 3, আর চতুর্থ পদের মানে ধ্রুবপদ হচ্ছে গিয়ে 9, ঠিক আছে। আর আমরা যে এই যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে 3x² + 3, তারপরে এটাও যদি ভাঙিয়ে লিখি তাহলে এখানে আসতেছে 0x + 3, 0 দিয়ে কিন্তু x কে গুণ করলে আমরা 0 আসে, সেজন্য এটা বাদ দিয়ে লিখেছিল সমীকরণে, ঠিক আছে। এখন আমরা পরবর্তীতে কি করব বলছিলাম, f'(x) কে f of x দ্বারা ভাগ করব। তাহলে f'(x) কে যদি f of x দ্বারা ভাগ করি তাহলে কি আসে দেখো, 3x² / x³। তাহলে কি থাকতেছে, এখানে উপরে 3 থাকতেছে, নিচে x থাকতেছে। তাহলে বলেছিলাম প্রথম যে পদটা আছে সেটা কিন্তু আমরা সরাসরি লিখে দিব। পরবর্তী থেকে আমরা লিখব S1, S2, S3, S4, S5, S6, আমাদের কিন্তু S9 পর্যন্ত বের করতে হবে, সেজন্য আমরা S9 পর্যন্ত যাব। আর নিচে কিন্তু আমাদের যে x এর মানটা সেটা কিন্তু স্কোয়ার আকার মানে পাওয়ারটা বাড়তে থাকবে। তাহলে এখানে x আছে, এখানে x² x³ x⁴ x⁵ x6 x7 8 9 10 ... এভাবে কিন্তু চলে যাবে, ঠিক আছে। এখন আমরা সিন্থেটিক ভাগের সাহায্যে আমরা কিন্তু ম্যাথটা করব। আমরা তোমাদের বলেছিলাম এই যে এখানে আমরা কোনটা লিখব, এইখানে আমরা লিখব হচ্ছে গিয়ে f'(x) এর সহগগুলা। f'(x) এর যে সহগগুলো আছে, এখানে আছে যে x² এর প্রথম সহগটা হচ্ছে 3, পরেরটা হচ্ছে 0, পরেরটা হচ্ছে 3। তাহলে আমরা যদি লিখে দিই 3 0 3, একটু গ্যাপ দিয়ে লিখবো কারণ আমাদের যোগ বিয়োগ করতে হবে। আর আমরা এইখানে যে সহগগুলো লিখবো সেটা হচ্ছে f(x) এর সহগগুলা। কিন্তু এখানে একটা কথা আছে, f(x) এর সহগগুলার প্রথম পদের সহগ ব্যতীত বাকি সকল পদের সহগগুলার চিহ্ন চেঞ্জ হবে। এখন দেখো প্রথম পদ হচ্ছে গিয়ে x³ এর সহগ হচ্ছে 1, 1টা কিন্তু সেম থাকবে, কিন্তু বাকি সব পদের চিহ্ন চেঞ্জ হবে। এখানে 0-র সাথে প্লাস আর মাইনাস যাই থাকুক না কোনো প্রবলেম নেই। এখানে 3 আছে প্লাস, এটা মাইনাস হবে, 9 আছে প্লাস, এটা মাইনাস হবে। তাহলে দেখো প্রথম পদ কিন্তু সেম রয়েছে, পরবর্তী পদের সহগগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে 0 -3 -9, ঠিক আছে। এখন আমরা বলেছিলাম যে প্রথম যে পদটা আছে, যে সংখ্যাটা আছে, সেটা আমরা সরাসরি নিচে নিয়ে আসব। এই যে নিচে নিয়ে আসছি, দেখো নিচে নিয়ে আসছি। এখন এই সংখ্যা দিয়ে আমরা 1 ব্যতীত মানে এই 3টা পদকে আমরা গুণ করব, ঠিক আছে। এটা যদি আমরা এই 3টাকে গুণ করি তাহলে 0 দিয়ে যদি এটা গুণ করি, এখানে হচ্ছে 0। আমরা বসাবো কোথায়, আমরা কিন্তু প্রথমটা বাদ দিয়ে যেটা নিচে এনেছি এটা নিচে না, পরবর্তী থেকে আমরা বসাবো। তাহলে এখানে 0 দিয়ে 3কে গুণ করলে 0, 0 দিয়ে যদি 3কে গুণ করি, 3 দিয়ে 3কে গুণ করি তাহলে -9, আর 3 দিয়ে যদি 9কে গুণ করি -27, ঠিক আছে। এখন দেখো এটা কিন্তু আমাদের কিন্তু 3টা গুণ শেষ, সেজন্য আমরা এখন এই দুইটা কিন্তু যোগ করে দেব, যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে কিন্তু 0 0 গুণ করলে 0 আসতেছে, তাহলে এখানে এটা কিন্তু এখানে চলে আসবে। এখন 0 দিয়ে
জিরো দিয়ে আবার এই তিনটাকে গুণ করব, তাহলে জিরো দিয়ে সবগুলো গুণ করলে কিন্তু জিরো আসতেছে। এটার নিচে কিন্তু লিখবো না, আমরা লিখবো পরবর্তীটা থেকে। তাহলে এখানে যদি জিরো আসে, এখানেও জিরো, এখানেও জিরো, তাহলে তিনটা জিরো আসতেছে। জিরো দিয়ে তিনটাকে গুণ করলে তিনটা জিরো আসতেছে। প্রত্যেকটা সংখ্যার নিচে সংখ্যা লিখতে হবে, কারণ আমাদের যোগ বিয়োগ করতে হবে। এখন আমাদের এই তিনটা সংখ্যা যোগ বিয়োগ যদি করি তাহলে কত আসে দেখো, -6 আসতেছে। -6টাকে আবার নিচে নিয়ে এখানে লিখবো। তাহলে এখন -6 দিয়ে এই তিনটাকে আবার গুণ করব। ঠিক আছে, বুঝতে পেরেছ? -6 দিয়ে যদি জিরোকে গুণ করি জিরো আসতেছে। তারপরে -6 দিয়ে যদি -3কে গুণ করি তাহলে 18 আসতেছে। -6 দিয়ে যদি আমরা -9কে গুণ করি তাহলে কত আসতেছে, 54 আসতেছে। ঠিক আছে, তাহলে এই যে এই তিনটা যে যোগ বিয়োগ করবো তখন কত আসবে, 27। 27টা আমরা এখানে লিখে দিব। এখন 27 দিয়ে আবার এই তিনটাকে গুণ করব, একই কাজ আমরা রিপিট করব, শুধু রিপিটিং করতে থাকবো। ঠিক আছে, 27 দিয়ে যখন জিরোকে গুণ করবো তখন জিরো আসতেছে। আবার 27 দিয়ে যখন -27 দিয়ে -9কে 3কে গুণ করবো তখন 81 আসতেছে। আবার 27 দিয়ে -9কে গুণ করবো তখন 243 আসতেছে। বুঝতে পেরেছ? তখন আবার আমরা এই তিনটাকে যোগ করব। তিনটাকে যোগ করলে কিন্তু আসতেছে 18 + 18 দিয়ে আবার এই তিনটাকে গুণ করব, তখন আসতেছে 0 -54 -162। আবার এই তিনটাকে যোগ করে সংখ্যাগুলো নিচে সংখ্যাগুলো লিখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে মেন, নাহলে কিন্তু তোমরা যোগ বিয়োগটা ভুল করবে। বুঝতে পেরেছ? এখানে আসতেছে এই দুই দুইটা যোগ করলে কিন্তু 185 আসতেছে, 95 না সরি 135 আসতেছে। 135 দিয়ে যদি আবার সবগুলোকে গুণ করি তখন আসতেছে কত, এখানে কিন্তু 135 আসতেছে। 135 দিয়ে আবার যখন সবগুলোকে গুণ করবো তখন 0 আসছে, -405 আর আসতেছে যে 1215। ঠিক আছে, তখন আবার আমরা এইগুলাকে যখন আমরা যোগ বিয়োগ করবো তখন আসতেছে 179। 179 দিয়ে আবার এই তিনটাকে গুণ করবো তখন আমরা এই তিনটা মান পাবো, 0 597 567 আর 1701। এখন দেখো এই তিনটাকে আবার যোগ করে যখন মানটা লিখবো নিচে তখন আসবে -557 567 দিয়ে যখন আমরা এইগুলো তিনটাকে গুণ করবো তখন আসতেছে 0 -1701 আর আসতেছে -5103। এখন দেখো এই তিনটা যখন আমরা গুণ করব তখন আসতেছে -648। ঠিক আছে, -648 দিয়ে যখন আমরা এই তিনটাকে গুণ করব তখন আসতেছে 0, তারপরে এই যে -3 দিয়ে 668 এখানে কিন্তু কিছু একটা মান আসবে। তখন এই দুইটা যখন যোগ করব তখন কিন্তু আমাদের S9 এর মানটা বের হয়ে যাবে। তখন এই যোগ করলে কিন্তু 0 আসতেছে। দেখো প্রথমটা কিন্তু বাদ দিয়ে পরবর্তী থেকে S1 S2 S2 ধরবো। এটা যদি S1 হয়, এটা S2 হয়, এটা যদি S3 হয়, এটা যদি S4 হয়, এটা যদি S5 হয়, এটা S6, এটা S7, এটা S8, এটা হচ্ছে S9। ঠিক আছে, এখন তো 0 দিয়ে যদি এখানে গুণ করি আমরা, যদি 648 দিয়ে যদি এখানে গুণ করি তাহলে 0 আসতেছে। তাহলে এখানে এই যে এটা হচ্ছে S9 এর মান, তাহলে আমরা S9 এর মানও পেয়ে গেছি। আর আমাদের যে S3 এর মানটা আছে সেটাও কিন্তু আমরা দেখো পেয়ে গেছি। S3 এর মানটা কত দেখো, S3 এর মান হচ্ছে -27। ঠিক আছে, তখন আমরা এই যে এটাকে আমরা দিব 1 নং। 1 নংয়ে আমাদের প্রত্যেকটা মান বসিয়ে দেবো। 3/x তো আমাদের এটা সবসময় চেঞ্জ থাকবে না, মানে এটা সবসময় একই থাকবে। এটা কিন্তু আমরা ভাগ করে যে ভাগফলটা যেটা পাবো সেটা এখানে বসাবো। আর বাকিগুলো কিন্তু S1 এখান থেকে শুরু হয়েছিল, S1 এর মান 0 বসাবো, S2 এর মান -6, S3 এর মান হচ্ছে গিয়ে -27। আমরা কিন্তু এখান থেকে বসাবো মানগুলা। তাহলে বসিয়ে যখন শেষ করব তখন আমরা লিখে দিব। সুতরাং S3 এর মান হচ্ছে -27 আর S9 এর মান হচ্ছে গিয়ে 0। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পেরেছো সিনথেটিক ভাগের সাহায্যে ম্যাথগুলা? যখন আমাদের S9 বা S10 বা S6 S7 এইরকম বড় বড় মান যখন বলবে তখন আমাদের নিউটন উপপাদ্যের চেয়ে সিনথেটিক ভাগের সাহায্যে যদি ম্যাথগুলো করি তাহলে আমার ম্যাথগুলো ছোট হবে, সহজ হবে। কিন্তু যদি আমরা নিউটন উপপাদ্যের সাহায্যে করি তাহলে কিন্তু অনেক বড় বড় যোগ বিয়োগ করতে হবে, অনেক বড় বড় ইকুয়েশন করতে হবে। তোমরা যদি এই ক্লাসটি না বুঝে থাকো আবার শুরু থেকে দেখবে তাহলে কিন্তু আবার বুঝতে পারবে। এক্সাম্পল 13, x⁴ - x³ - 7x² + x + 6 = 0 হতে x⁴ এবং x⁶ নির্ণয় করো। এই ম্যাথটা আমরা কিন্তু দুইভাবেই করতে পারি।
নিউটনের উপপাদ্যের সাহায্যে আবার সিনথেটিক ভাগের সাহায্যে। আমরা এই ম্যাথটা এখন করব নিউটন উপপাদ্যের সাহায্যে। অনেকের কাছে নিউটন উপপাদ্যটা সহজ মনে হলো, কিন্তু এটা অনেক একটা লেন্দি প্রসেস, অনেক বড় মান আসে। দেখো আমরা যদি এই সমীকরণটাকে আমরা লিখি x⁴ মাইনাস এক্স কিউব মাইনাস 7x² প্লাস x প্লাস 6 = 0, আমরা সমীকরণটাকে সবসময় সাধারণ আকারে মতো লিখবো। ঠিক আছে, তাহলে আমরা বলেছিলাম p1 এর মান হচ্ছে গিয়ে দ্বিতীয় পদের সহগ, তাহলে দ্বিতীয় পদের সহগ কত হচ্ছে -1, সেটা হচ্ছে p1 এর মান। তৃতীয় পদের সহগ হচ্ছে p2, তাহলে -7, আর চতুর্থ পদের সহগ হচ্ছে p3, এটা হচ্ছে +1, আর চতুর্থ যেটা পঞ্চম পদ সেটা হচ্ছে গিয়ে আমাদের p4 এর মান। ঠিক আছে, বুঝতে পেরেছ? এটা কিন্তু আমরা আগের ক্লাসেও বলেছি। এখন দেখো আমাদের নিউটনের সূত্রটা কি জানি। নিউটনের সূত্রটা আমরা কীভাবে লিখেছিলাম, SR প্লাস পি এস r-1 p1 প্লাস SR-2 p2, এভাবে কিন্তু আমরা সূত্রটা লিখেছিলাম। মানে এই সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখা উচিত ছিল। দেখো আমি তোমাদের যদি সূত্রটা দেখাই, SR প্লাস p1 SR-1 প্লাস p2 SR-2 প্লাস ডট প্লাস আর পি আর ইকুয়াল টু 0, মানে যে লাস্টের পদটা হবে সেটা হবে আর পি আর। ঠিক আছে, তাহলে আমরা প্রথম পদটা পাবো এস আর এর মান, আর এর মান যদি 1 বসে তাহলে S1, তারপরে এস এর মান কিন্তু 0 আসলে কিন্তু সেটা শেষ হয়ে যায়। তাহলে লিখতে পারো যে R1 P1 ইকুয়াল টু 0, মানে R1 আর এর মান যদি 1 হয় তাহলে P1 হবে 1 P1 ইকুয়াল টু 0। তারপরে S2 এর মানটা হবে, আমরা এটা যদি নর্মালভাবে মনে রাখতে চাই তাহলে এস এর মানটা সবসময় কমতে থাকবে আর পি এর মানটা বাড়তে থাকবে। প্রথমে S2 প্লাস P1 S1 প্লাস 2 P2, তাহলে S3 এর মানটা যদি বাইর করি S3 প্লাস এস এর মান কমতেছে, এখানে 2 এখানে 1 এখানে কিন্তু নাই 0, তাহলে সেখানে লিখতে হবে 3 P3, আর এখানে দেখো P1 P2 P3। বুঝতে পেরেছ? চলো আমরা ম্যাথটা যদি করি, S1 P1 এর মান যদি বসিয়ে দিই -1, তাহলে S1 এর মান পাচ্ছি আমরা 1। ঠিক আছে, এখন আমরা S2 এর সূত্রটা লিখবো, S2 ইকুয়াল প্লাস P1 এর মান বাড়তে থাকবে আর S এর মান কমতে থাকবে, S1, তাহলে S1 আসবে এখানে P1 প্লাস 2 P2 ইকুয়াল টু 0। এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না। তাহলে দেখো S2 প্লাস P1 এর মান যদি -1 বসাই তাহলে, আর S1 এর মান আমরা পেয়েছি কত 1, তাহলে 1 বসিয়ে দিলাম, আর P2 এর মান আমরা পেয়েছি কত -7, দেখো P2 এর মান -7, তাহলে 2 × -7 = 0, তাহলে আমরা S2 এর মানটা কত পাবো 15। শুধু ক্যালকুলেশনটা হচ্ছে মেইন। তাহলে S3 এর মানটা যদি লিখি, S3 আমরা লিখতে S3 প্লাস, আমরা বলেছিলাম S এর মানটা কমতে থাকবে, S3 এর পরে আসবে 2 আর এখানে শুরু হবে P1, তারপরে S1 P2। এখন দেখো S0 আসে পড়বে যখনই, তখন আমরা লিখব 3P3 = 0। বুঝতে পেরেছ? আবার S4 এরটা যদি লিখি তাহলে S4 এখানে আসবে S3 P1 প্লাস S2 P2 প্লাস S1 P3। দেখো পরবর্তীতে কিন্তু S1 এর পরে আসবে S0, তাহলে যখনই S0 চলে আসবে তখন আমরা লিখবো, এখানে 4 দিয়ে শুরু করেছিলাম তাহলে আর এর মান 4 আর আসবে P4 = 0। এখন যদি S5 এটা লিখতাম তাহলে লিখবো S4 P1 S3 P2 প্লাস S2 P1 S2 P3 প্লাস S1 P4 প্লাস, দেখো S0 চলে আসছে যখনই তখন আমরা লিখবো 5, কারণ এখানে 5 আর এর মান 5, তাহলে P5 = 0। বুঝতে পেরেছ? এখন দেখো এখানে P5 এর কিন্তু আমাদের কোনো সমীকরণে কোনো মান নেই, তাহলে আমাদের এই যে P5টা আছে সেটা কিন্তু আমরা উজ্জ্বল রাখবো, মানে সেটা বাদ দিয়ে দিব, সেটা আমরা লিখবো না। বুঝতে পেরেছ? যে পর্যন্ত মান দেওয়া আছে আমরা সেই পর্যন্ত লিখবো। P4 এর মান দেওয়া আছে তাহলে আমরা P4 পর্যন্ত লিখবো। ঠিক আছে, এখন দেখো আমরা S3 এরটার ক্ষেত্রে লিখি, সূত্রটা লিখেছি, এখন আমরা মানগুলো বসিয়ে দিই। P1 এর মান বসিয়েছি, S2 এর মান আমরা বসিয়েছি, আবার S1 এর মান পেয়েছি 1, আবার P2 এর মান আমরা জানি -7 প্লাস 3 × P3 এর মান কিন্তু আমরা জানি 1, তাহলে P3 এর মান 1 বসিয়েছি, তাহলে আমরা S3 এর মানটা যখন বের করবো 19 আসছে। ঠিক আছে, এখন S4 এর মানটা যখন আমরা লিখবো তখন দেখো S4 প্লাস P1 S3, S এর মানটা কমবে আর P এর মানটা বাড়তে থাকবে, তাহলে P এর মান কিন্তু 1 P2 P3
P4 এস এর মান যখন 0 এসে পড়বে তখন আমরা 4P4 মানে আর এর মান লিখবো তাহলে ইকুয়াল টু 0। তাহলে দেখো মান বসিয়ে যখন আমরা হিসাব করব তখন আমাদের মানটা আসবে S4 এর মানটা আসবে 99, ঠিক আছে। এখন আমরা S5 এর ক্ষেত্রে দেখি। S5 এর ক্ষেত্রে S5 প্লাস P1 S4 প্লাস P2 S3 প্লাস P3 S2 প্লাস P4 S1, পরবর্তীতে আসতো S0, তখন আমরা লিখতাম 5P5, কিন্তু আমরা 5P5 এর কোনো মান পাই নাই। দেখো এখানে আমরা P4 পর্যন্ত মান পেয়েছি, P5 এর কোনো মান পাই নাই, তাই আমরা P4 পর্যন্তই রাখবো, পরবর্তীতে আর লিখবো না। তাহলে এটা আমরা বাদ দিয়ে দিব, এটা বাদ। তাহলে আমরা P4 পর্যন্ত লিখবো। যদি আমরা মানগুলো বসে প্রত্যেকটা মানে আমরা জানি S5 ব্যতীত আমরা প্রত্যেকটা মানই কিন্তু জানি, তাহলে S5 এর মানটা আসবে 271। এটা নর্মাল ক্যালকুলেশন, তোমরা ক্যালকুলেশনটা নিজে করে নিবে। তাহলে দেখো আমাদের কিন্তু মান চেয়েছে S6 আর S4, আমরা কিন্তু S4 এর মানটা কিন্তু আগেই পেয়েছি 99। এখন S6 এর মানটা বের করতে S6 পর্যন্ত যেতে হবে। তাহলে S6 এর আমরা সূত্র যদি লিখি S6 প্লাস, দেখো সূত্র লিখি S6 প্লাস S5P1 প্লাস S4P2 প্লাস S3P3 প্লাস S2P4 প্লাস S1P5 প্লাস S0 যখন চলে আসবে তখনই আমরা লিখবো RPR মানে 6P6 ইকুয়াল টু 0। কিন্তু আমরা P5 এরও কোনো মান জানি না, P6 এরও মান জানি না, তাহলে এই দুইটাই আমরা লিখবো না। তাহলে ক্রস পর্যন্ত আমরা P4 পর্যন্ত মান জানি কিন্তু, তাহলে আমরা দেখো P4 পর্যন্ত লিখেছি, ঠিক আছে। তখন আমরা সবগুলোর মানে কিন্তু জানি, S6 বাজিয়ে দিতে আমরা সবগুলোর মান জানি, তখন আমরা মানগুলো বসিয়ে দিব। তখন S6 এর মানটা আসবে 797, ঠিক আছে। তাহলে আমাদের S4 এর মান হচ্ছে 99 আর এবং S6 এর মান হচ্ছে 797, এটাই হচ্ছে আনসার। কোয়েশ্চেনে যদি উল্লেখ করে না দেওয়া থাকে যে তোমরা সিনথেটিক পদ্ধতিতে বা নিউটনীয় উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো, তখন তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেভাবে করবে। কিন্তু কোয়েশ্চেনে যদি উল্লেখ করা থাকে তখন আমাদেরকে যেভাবে বলে দিয়েছে সেভাবেই করতে হবে। বুঝতে পেরেছ? তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও নতুন কয়েকটা টাইপের ম্যাথ দেখব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো।